তো বেসিক্যালি আজকে আমাদের টপিক হচ্ছে যে আমরা কি করে প্রমিসকে ক্রিয়েট করতে পারি। আগের দিন আমরা দেখেছিলাম যে প্রমিসেসের যে কনজাম্পশন, সেই প্রমিসেসের কনজাম্পশনটা আমরা কি করে করতে পারি। কনজাম্পশন মানে যে আগে থেকেই কোনো একটা প্রমিস অবজেক্ট তৈরি হয়ে আছে, আমরা জাস্ট সেটাকে ইউজ করছি। তো কি করে বুঝবো যে প্রমিস অবজেক্ট ক্রিয়েট হয়ে আছে? কারণ আগের দিন আমরা আমাদের এক্সাম্পলে দেখেছিলাম যে আমরা কাকে কল করছিলাম, ফেচকে, ফেচ গিটহাব এপিআই কে। তো এরপরে এই যে ফেচ মেথড, সেই ফেচ মেথডটা আমাকে কি রিটার্ন করে, একটা প্রমিস অবজেক্ট রিটার্ন করে। তো এখানে আমি তো প্রমিস অবজেক্ট ক্রিয়েট করিনি, প্রমিস অবজেক্ট রিটার্ন করছিল কে, এই ফেচ এপিআইটা। ফেচ এপিআই কে প্রোভাইড করে আমাদের ব্রাউজার প্রোভাইড করে। ফেচ কিন্তু কোনো জাভাস্ক্রিপ্টের এপিআই নয়, জাভাস্ক্রিপ্টের মেথড নয়, ফেচ হচ্ছে ব্রাউজারের মেথড। ঠিক আছে? তো পার্টিকুলারলি এখানে আমরা কি করছিলাম, প্রমিসেসের কনজাম্পশন করছিলাম। বাট আজকে আমাদের টপিক হচ্ছে যে আমরা নিজেদের মতো কি করে একটা প্রমিসকে ক্রিয়েট করতে পারি, আর পুরো প্রপারলি আমরা একটা ইউজ কেস দেখবো যেখানে প্রোডাকশনে কি করে আমাদের প্রমিসেসকে ক্রিয়েট করা হয়। আমি পুরো রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাবো এন্টায়ার জিনিসটা। প্লাস আমাদেরকে বুঝতে হবে যে প্রমিসেসের মধ্যে যে চেনিং হয়, যেটাকে আমরা বলি প্রমিস চেন, সেই প্রমিস চেন জিনিসটা কি করে কাজ করে। ঠিক আছে? এরপরে প্রমিস চেন বোঝার সময় আমাদের কিছু জিনিস জানা দরকার, যেরকম হচ্ছে একটা, কেন আমরা প্রমিস চেন ইউজ করছি। তো কেনর পার্টটা অলরেডি আমি তোমাদেরকে কালকে এলাবরেট করেছিলাম, যেখানে আমি তোমাকে বলেছিলাম যে একটা কলব্যাকের মধ্যে আরেকটা কলব্যাক, আরেকটা কলব্যাকের মধ্যে আরেকটা কলব্যাক, এরকম করে যদি মাল্টিপল কলব্যাকস পরপর পরপর নেস্টেড হতে থাকে, তাহলে আমার কি ক্রিয়েট হতে পারে, আমার কোডটা ভার্টিক্যালি গ্রো না করে কি হয়, হরিজেন্টালি গ্রো হয়। এতে আমার একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে, যে প্রবলেমটার নাম হচ্ছে ইনভার্জন অফ কন্ট্রোল, মানে আমি আমার প্রোগ্রামের ওপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলবো। তো এই প্রবলেমটা থেকে ডিল করার জন্য আমাদেরকে কে হেল্প করে, প্রমিস হেল্প করে। প্রমিস খুব এফেক্টিভলি আমাদেরকে কি করে, আমাদের যে কলব্যাকস আছে সেই কলব্যাকস গুলোকে হ্যান্ডেল করে। এরপরে কলব্যাকস কি করে হ্যান্ডেল করে, কারণ আমরা দেখেছিলাম যে কলব্যাকের মানে পার্টিকুলারলি একটা এপিআই এর মধ্যে যদি আমি একটা অন্য এপিআই কে কল করি থ্রু ইউজিং কলব্যাক, তাহলে এখানে কি হচ্ছে, কোনো গ্যারেন্টি নেই যে এই যে আউটার এপিআই, সেই আউটার এপিআইটা এই পার্টিকুলারলি প্রসিড টু পেমেন্টকে কল করবেই করবে। কারণ হতে পারে এই ক্রিয়েট কোর্স অর্ডার যে এপিআইটা আছে এটা অন্য কোনো ডেভেলপার লিখেছে, বা কোনো হয়তো ভুল আছে। তো সেখানে এরকম চান্সেস হতে পারে। সেই জন্য কলব্যাকের মধ্যে আমরা কি করছিলাম, আমাদের প্রসিড টু পেমেন্টকে বাইপাস করছিলাম, আর বাইপাস হচ্ছে খুব একটা রিস্কি অপারেশন। বাট ইন টার্মস অফ প্রমিসেসে আমরা কি করছি, ফাংশনকে অ্যাটাচ করছি, আমাদের এই ফাংশনকে অ্যাটাচ করছি, তাহলে এখানে এ আমাদেরকে একটা রিলায়েবল ওয়ে প্রোভাইড করছে। তো এটা ছিল তোমাদের আগের ক্লাসের একটা ছোট্ট রিক্যাপ। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো কি। এরপরে আজকের টপিক আমরা স্টার্ট করব, যেটা হচ্ছে আমাদের প্রমিসেস কি করে আমরা ক্রিয়েট করতে পারি। তো এক সেকেন্ড আমি আমার হোয়াইট বোর্ডটাকে ওপেন করে নিই। আমি সেম এরকমই একটা এক্সাম্পল নেব। তো এটা হচ্ছে আমার প্রমিস টু ডট জেএস, আজকে সেকেন্ড ক্লাস আমাদের প্রমিসেসের। তো এখানে আমাদের পাইথনের মানে ওয়েবডি এর, সরি ওয়েবডি না, আমাদের এডটেকের কোর্সেস গুলো আছে। ঠিক আছে? কোর্সেসের ডিটেলস গুলো আছে। এরপরে এখানে আমরা রিয়েল ওয়ার্ল্ডে কি করে প্রমিস কি করে ক্রিয়েট করে সেই জিনিসগুলো দেখবো। আগের দিন আমরা অলরেডি দেখেছিলাম যে, জাস্ট সেকেন্ড, কোথায় ছিল, এই তো, প্রমিসেসের দুটো পার্ট হয়, মানে দুটো ওয়ে হয়। একটা হচ্ছে প্রমিস কনজাম্পশন, মানে আমি কোনো রকম প্রমিস ক্রিয়েট করব না, জাস্ট ওটাকে ইউজ করবো। সেকেন্ড, আমি নিজে প্রমিসকে ক্রিয়েট করব। তো আজকের ইন্টেন্ট আমাদের প্রমিসকে ক্রিয়েট করা। তো লেটস সি প্রমিসকে ক্রিয়েট করবো। প্রমিস কি, প্রমিস হচ্ছে আমাদের জাস্ট একটা অবজেক্ট রিপ্রেজেন্টেশন, যে অবজেক্ট রিপ্রেজেন্টেশনটা কি করে আমাদের ফিউচারে এসিঙ্ক অপারেশনটা যেই ভ্যালুটা রিটার্ন করবে সেটাকে স্টোর করবে, মানে ইভেনচুয়াল কমপ্লিশন অফ অ্যান এসিঙ্ক অপারেশন। কারেক্ট? এটা আমরা আগের দিন এমডিএন এর ডক্সে রেখেছিলাম, আর এটাই তোমরা ইন্টারভিউতে প্রেজেন্ট করবে। কারণ যদি তোমরা এই জিনিসটা ইন্টারভিউয়ারের সামনে বুঝিয়ে দিতে পারো, তাহলে ইন্টারভিউর খুব রেয়ার চান্স তোমাকে আর কোনো কোয়েশ্চেন করবে। তো লেটস সি, আজকে হচ্ছে আমাদের ক্রিয়েশনের পার্ট, মানে আমরা ক্রিয়েট করব। ক্রিয়েটকে আমরা একটু আর একটু টেকনিক্যাল টার্মে কি বলতে পারি, আমাদের প্রডিউসার। আমরা কি করব, প্রডিউস করব প্রমিসকে। তো সবার ফার্স্টে একটা নর্মাল ওয়েতে আমি ধরছি যে আমার ইয়েটা হচ্ছে ক্রিয়েট কোর্স অর্ডার, ক্রিয়েট কোর্স অর্ডার। ঠিক আছে? এটার মধ্যে কি যাবে, এটার মধ্যে আমার এই পার্টিকুলারলি প্রোডাক্টসের থেকে যে কোনো একটা প্রোডাক্ট যাবে। আর লেটস সি এ কি রিটার্ন করবে আমাকে, এ রিটার্ন করবে একটা প্রমিস অবজেক্ট। তো আমি কনস্ট প্রমিস নিয়ে নিলাম। উপস, কারেক্ট? তো আই হোপ এতটা অব্দি ক্লিয়ার। বাট বাট
এই প্রমিসটা যদি রিটার্ন হয়, তাহলে আমি কি করব, যে যদি আমার পার্টিকুলারলি ক্রিয়েট কোর্স অর্ডার সাকসেসফুলি ডান হয়ে যায়, তাহলে আমি ওকে কি করব, ওকে ফরওয়ার্ড করে দেবো কোন পেজে, প্রসিড টু পেমেন্টের দিকে। তাহলে নেক্সট স্টেপে আমি কি বলছি, যে যদি এই প্রমিসটা থেকে আমি ডেটা সাকসেসফুলি রিট্রিভ করে নিতে পারি, দেন আমি কি করব, তাহলে ডট দেন, ঠিক আছে, আমি কি করব, আমার প্রসিড টু পেমেন্টকে কল করব। এরপরে দেন এটার মধ্যে কি অ্যাকসেপ্ট হয়, একটা কল ব্যাক অ্যাকসেপ্ট হয়। তো আমরা এটাকে এরকম করে লিখতে পারি, দেনের মধ্যে কি অ্যাকসেপ্ট হচ্ছে, একটা কল ব্যাক। সেই কল ব্যাকটার মধ্যে এই পার্টিকুলারলি ক্রিয়েট কোর্স অর্ডার কি রিটার্ন করবে, যেটা রিটার্ন করবে আমি ধরছি যে অর্ডার আইডি রিটার্ন করলো। তো অর্ডার আইডিও বলতে পারি, বা আমি ধরছি কোর্স আইডি রিটার্ন করলো। এরপরে এই কোর্স আইডিটার রেসপেক্টে আমার কি জেনারেট হবে, প্রসিড টু পেমেন্টের পেজটা। তাহলে এখানে আমি একটা অন্য ফাংশনকে কল করে দিচ্ছি, যেটা নাম হচ্ছে প্রসিড টু পেমেন্ট। কোন কোর্স আইডি দিয়ে প্রসিড টু পেমেন্ট করব, যেটা আমি রিসিভ করছি, কারেক্ট। তো এটা তো ঠিক আছে, এটা আই হোপ তোমরা বুঝতে পেরেছো, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কুল কুল। বাট ডিফারেন্স কি হলো, এই জিনিসটা তো আগের দিনও আমরা লিখেছিলাম। ডিফারেন্সটা এটাই যে এটা আমরা জাস্ট ওপর ওপর ওয়েতে লিখছি, জাস্ট আমরা হায়ার ভিউ নিচ্ছি। আমরা মেনে নিয়েছি যে এটা একটা প্রমিস, বাট এই প্রমিসটাকে তো আমরা কখনো ক্রিয়েটও করিনি। প্রমিস মানে কি, যে একটা এসিঙ্ক অপারেশনের, একটা এসিঙ্ক অপারেশন, সরি, প্রমিস কি, প্রমিস হচ্ছে এক ধরনের অবজেক্ট রিপ্রেজেন্টেশন, যেটা স্টোর করে আমার ফিউচারের কোনো এসিঙ্ক অপারেশনের রেজাল্টকে, কারেক্ট। তার মানে আমি কি বুঝতে পারছি, যে এই ক্রিয়েট কোর্স অর্ডার, এ নিশ্চয়ই কোনো ডিবি কল করবে, কোনো ডেটাবেসে নিশ্চয়ই কল করবে, দিয়ে এর কাছে যে প্রোডাক্টসগুলো আছে সেই প্রোডাক্টসের মধ্যে থেকে আমি যে প্রোডাক্টটাকে সিলেক্ট করেছি সেটাকে খুঁজে আনবে। খুঁজে আনার পরে পার্টিকুলারলি কি করবে, ভ্যালিডেট করবে। ভ্যালিডেট করার পরে এ কি করবে, একটা কোর্স আইডি জেনারেট করে দেবে। সেই কোর্স আইডিটাকে আমি কি করে দেবো, রিটার্ন করে দেবো, কার মধ্যে, প্রমিসেস এর মধ্যে। তাহলে এরকম কিছু আমার স্টেজিং আছে। তো আমি যদি পার্টিকুলারলি এরপরে এই ক্রিয়েট কোর্স অর্ডার এটার একটা ফাংশন ডেফিনেশন লিখি, তাহলে লেটস সি আমি কি বললাম, ফাংশন ক্রিয়েট কোর্স অর্ডার, এটার মধ্যে আমি ইনিশিয়ালি কি পাস করে দেবো, আমার কাছে যা যা প্রোডাক্টস আছে আমি সব প্রোডাক্টসগুলো পাস করে দিচ্ছি। এরপরে আমার স্টেপস কি হতে পারে, আমার স্টেপস কি হতে পারে, কি করার জন্য আমার মেন ইন্টেন্ট কি, যে আমি আমার অর্ডার ক্রিয়েট করব, কারেক্ট। আমি কি ক্রিয়েট করবো, আমার অর্ডার। তো অর্ডার ক্রিয়েট করার জন্য আমাকে কি করতে হবে, জাস্ট ওপর ওপর ওভারভিউ নিচ্ছি, হ্যাঁ, যে আমাকে ভ্যালিডেশন অ্যাপ্লাই করতে হবে। তারপরে আমাকে কি করতে হবে, একটা অর্ডার আইডি জেনারেট করতে হবে। তাহলে জেনারেট অর্ডার আইডি, লাস্টে যদি অর্ডার আইডি আমার সাকসেসফুলি জেনারেট হয়ে যায়, আমি কি করব, রিটার্ন করব, কারেক্ট। তো এরকম কিছু আমার স্টেপস আছে, এরকম কিছু আমার স্টেপস আছে। এরপরে সবসময় একটা জিনিস মাথায় রাখবে, যে যখন আমাদের প্রোডাকশনে আমরা কোড লিখি, কি কি সাকসেসফুল ওয়েজ হতে পারে সেগুলো কিন্তু আমরা আগে লিখি না। কি কি আমার সাকসেসফুল ওয়েজ হতে পারে সেগুলো আমরা আগে লিখি না। আমরা কোন জিনিসগুলোকে হ্যান্ডেল করি, ফেলিয়ার কেসগুলোকে। যে যদি আমরা পারফেক্টলি আমাদের ফেলিয়ার কেসগুলোকে হ্যান্ডেল করে নিতে পারি, তার মানেই কি হবে, আমরা অটোমেটিক্যালি সাকসেসের দিকে আমরা যেতে থাকবো, কারেক্ট। তো আমাদেরকে কার সাথে ট্যাকেল করতে হয় সবার ফার্স্টে, যে কোডের মধ্যে আমার কি কি ফেলিয়ার আসতে পারে। এই ফেলিয়ার গুলোকে যদি আমরা সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারি, তাহলে আমার কোডের যে ফ্লোটা আছে সেই ফ্লোটা কোন দিকে যেতে থাকবে, সাকসেসের দিকে যেতে থাকবে, কারেক্ট। তো এখানেও আমরা কি করব, সবার ফার্স্টে আমরা বলছি যে আমাদের ভ্যালিডেশন লাগাতে হবে, যে প্রপারলি ইউজার ভ্যালিডেট করেছে কিনা কোর্সটা, মানে যে কোর্সটাকে ইউজার সিলেক্ট করেছে ওটা আদৌ ভ্যালিডেট, একটা মানে ওই কোর্সটা আদৌ ভ্যালিড কিনা। তো লেটস সি আমি একটা লিখছি, যে ইফ, যেহেতু আমি নেগেটিভ কেস হ্যান্ডেল করছি, এখানে আমি একটা ফাংশন বানিয়ে দিলাম, ভ্যালিডেট প্রোডাক্ট। এই প্রোডাক্টের মধ্যে আমি কি পাস করে দেবো, এই প্রোডাক্টের মধ্যে আমি পাস করে দেবো যেই প্রোডাক্টটা আমি সিলেক্ট করেছি। তো লিখছি আমি এখানে আমার এটাই পাঠিয়ে দিচ্ছি, এটাই পাঠিয়ে দিচ্ছি। তো এইটা যদি হয়, আমি কিছু একটা অপারেশন পারফর্ম করবো। তো এখন বলো, যে ইফ ভ্যালিডেট প্রোডাক্ট, এই ফাংশনটা আমাকে ডিফাইন করতে হবে। বাট আমি তো বললাম যে আমাকে কি হ্যান্ডেল করতে হবে, আমাকে নেগেটিভ কেসগুলোকে আগে হ্যান্ডেল করতে হবে। তাহলে এটা তো ইভেনচুয়ালি যদি আমি লিখি, তাহলে কি হবে, ট্রু হিসাবে কনসিডার করা হবে। সেই জন্য আমরা কি লিখবো, যে ইফ আমার যদি প্রোডাক্ট ভ্যালিডেশন নট ট্রু হয়, দেন আমি কি করব, আমি এই কেসটাকে হ্যান্ডেল করব। তাহলে এই কেসে আমার কি হচ্ছে, কোনো রকম একটা এরার এসছে। তাহলে লিখছি আমি একটা এরার নিয়ে নিচ্ছি, তাহলে কনস্ট এরার ইজ ইকুয়াল টু, আমি একটা এরার থ্রো করছি, যে এরারটাকে আমরা কিরকম হিসাবে থ্রো করতে পারি, অবভিয়াসলি নিউ কিওয়ার্ড দিয়ে। তাহলে নিউ আর এরার
ক্লাস দিয়ে আমরা থ্রো করতে পারি। লেটস সে এটার মধ্যে আমি লিখে দিচ্ছি প্রোডাক্ট ইজ নট ভ্যালিডেটেড। ঠিক আছে, এরপরে প্রমিসেস এর মধ্যে না দুটো আর্গুমেন্ট পাস করা হয়। কি কি? প্রমিসেস এর মধ্যে দুটো আর্গুমেন্ট পাস করা হয়, একটা হচ্ছে আমার রেস মানে রিজলভ, আর একটা হচ্ছে আমার রেজ মানে রিজেক্ট। তো হতে পারে যে আমার প্রমিস সাকসেসফুলি রিজলভ হচ্ছে, হতে পারে আমার কোনো রকম এরার আসছে, সেক্ষেত্রে আমার কি হবে, রিজেক্ট হবে। তো এক্ষেত্রে যদি আমার এরার চলে আসে তাহলে আমি কি বলবো যে আমার প্রমিসেস এর মধ্যে কি আছে, আমার প্রমিসটার মধ্যে কি আছে, নিশ্চয়ই কোনো এরার এসছে, নিশ্চয়ই কোনো এরার এসছে, কারেক্ট। তাহলে এই এরারের কেসটা আমাকে হ্যান্ডেল করতে হবে। কি করে হ্যান্ডেল করব, কার মধ্যে হ্যান্ডেল করব, এই রিজেক্টের মধ্যে হ্যান্ডেল করব। বাট এরপরে তোমাদের কোশ্চেন আসবে যে আমি এখনই বললাম যে প্রমিসেস এর মধ্যে দুটো আর্গুমেন্ট আছে, তো প্রমিস কোথায়? আমরা তো এখন ক্রিয়েট, এটা ক্রিয়েট মানে ক্রিয়েট কোর্স অর্ডার, এটা ফাংশন ডেফিনেশন লিখছি, এখানে তো কোথাও আমরা লিখিনি যে নিউ প্রমিস। তো এখানে আমাদেরকে এবার লিখতে হবে কি করে আমরা প্রমিস ক্রিয়েট করতে পারি। জাস্ট আমি তোমাদেরকে এটা এই জন্য দেখালাম যাতে তোমরা এক একটা স্টেটমেন্টকে ভালো করে বুঝতে পারো। তো এটাকে আমি একটু ডিলিট করে দিচ্ছি। আর যে কোনো প্রমিসকে ক্রিয়েট করার জন্য আমাকে কিরকম সিনট্যাক্স লিখতে হয়, যেরকম করে ওখানে আমরা লিখলাম নিউ এরার, তো প্রমিসকে ক্রিয়েট করার জন্য আমাকে কি করতে হবে, নিউ প্রমিস, নিউ প্রমিস। ঠিক আছে, এই প্রমিসেস এর মধ্যে কি যায়, একটা কল ব্যাক যায়। তো আমি একটা কল ব্যাক নিয়ে নিলাম। ঠিক আছে, আর এই প্রমিস কল ব্যাকটার মানে এই পার্টিকুলার কল ব্যাকটার মধ্যে দুটো প্যারামিটার যায়। কি কি প্যারামিটার যায়, একটা রিজলভ একটা রিজেক্ট। তাহলে আমি দুটো প্যারামিটার নিয়ে নিলাম, একটা হচ্ছে আমার রিজলভ আর একটা হচ্ছে আমার রিজেক্ট। এরপরে আমি আমার কোডটা এটার ভেতরে লিখছি। ঠিক আছে, আর এগুলোকে আমি উপরে লিখে দিই। তো সামথিং এরকম কিছু আমার হয়ে গেল। বাট আমরা নতুন প্রমিস ক্রিয়েট করেছি, এটা কি কোথাও স্টোর করেছি না? তাহলে এটাকে একটা ভেরিয়েবল আমরা স্টোর করে নিই। লেটস সে এটাকে আমরা স্টোর করে নিলাম কনস্ট প্রমিস, কনস্ট আমি ধরছি মাই প্রমিস, এই ভেরিয়েবলটার মধ্যে আমরা স্টোর করে নিলাম। ঠিক আছে, তো এরপরে আমি এরর ক্রিয়েট করে নিয়েছি। এরপরে যদি আমার এরর আসে সেই কেসটা কে হ্যান্ডেল করবে, রিজেক্ট। তাহলে আমি কি বলে দেবো যে যদি আমার কোনো রকম এরর আসে সেটাকে হ্যান্ডেল করার দায়িত্ব কার, রিজেক্টের। আর রিজেক্টের মধ্যে আমি কি পাস করে দেবো, যে এররটা আমি ক্রিয়েট করেছি এটা। এই জিনিসগুলো এগেন এগুলো কি আমি প্রোভাইড করেছি না, এগুলো জাভাস্ক্রিপ্ট নিজে থেকে বলেছে যে প্রমিসেস এর মধ্যে কি অ্যাকসেপ্ট হবে, দুটো প্যারামিটার দুটো আর্গুমেন্ট অ্যাকসেপ্ট হবে, একটা হচ্ছে রিজলভ একটা হচ্ছে রিজেক্ট। ঠিক আছে, এই দুটো জিনিসই থাকবে। আর পার্টিকুলারলি আমার যদি কোনো রকম এরার আছে সেই এরারটাকে হ্যান্ডেল করার দায়িত্ব হচ্ছে রিজেক্টের। আর যদি আমার প্রমিস সাকসেসফুলি এক্সিকিউট হয়ে যায় তাহলে সেই ভ্যালুটা কার মধ্যে আসবে, রিজলভের মধ্যে আসবে। তাহলে আপ টু দিস ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। কুল। এরপরে এই স্টেপটা তো আমরা অ্যাপ্লাই করে নিয়েছি যে এখানে আমরা ভ্যালিডেশন পারফর্ম করে নিয়েছি, কারেক্ট, ভ্যালিডেশন আমরা পারফর্ম করে নিয়েছি। এরপর ভ্যালিডেশন আমরা যদি পারফর্ম করে নিই মানে কি বলছি, যে যদি আমার কার্ট ভ্যালিডেশন মানে এই প্রোডাক্টটা ভ্যালিডেট না হয় তাহলে এরর শো করতে। লেটস সি তোমার প্রোগ্রামের ফ্লো এই জায়গাটা থেকে বেরিয়ে এলো, তার মানে কি তোমার প্রোডাক্টটা ভ্যালিডেট আছে। যদি তোমার প্রোডাক্টটা ভ্যালিডেট থাকতো না তাহলে তো ওই এ কি করতো, এই ইফ কন্ডিশনটাই আসতো আর এখান থেকেই আমার রিজেক্ট হয়ে যেত। বাট কি হচ্ছে, এই লাইন নাম্বার 17 থেকে বেরিয়ে যাচ্ছে, তার মানে কি তোমার কার্ডটা বা তোমার যে প্রোডাক্টটা আছে সেটা প্রপারলি ভ্যালিডেটেড। তাহলে যদি তোমার প্রোডাক্ট সাকসেসফুল ভ্যালিডেট হয় আমাকে কি করতে হবে, আমাকে ওর রেসপেক্টে একটা অর্ডার আইডি জেনারেট করতে হবে। অর্ডার আইডি তোমরা অবভিয়াসলি দেখেছো, যে তোমরা যদি দেখো যে ফ্লিপকার্ট বা অ্যামাজন বা মিন্ত্রা যে কোনো জিনিসে, তো এখানে একটা অর্ডার আইডি থাকে যেখানে একটা বড় 32 ডিজিটস এর একটা নাম্বার লেখা থাকে বা ওটা হেক্স নাম্বার লেখা থাকে, কারেক্ট, হ্যাজ সিক্স অ্যালফা নিউমেরিক এরকম অনেক ভ্যালু দিয়ে লেখা থাকে। তাহলে ওটা হচ্ছে তোমার ইউনিক অর্ডার আইডি, ওটা হচ্ছে তোমার ইউনিক অর্ডার আইডি। ওই অর্ডার আইডিটা কেন দেওয়া হয় জানো তো, কারণ ওই অর্ডার আইডিটা দিয়ে তুমি ট্র্যাক করতে পারো যে তোমরা সবাই দেখেছো যে তোমরা চেক করতে পারো তোমাদের প্রোডাক্টের স্টেটাস, যে তোমার প্রোডাক্ট এখন কোথায় আছে, সেটা ওয়্যার হাউসে আছে নাকি সেটা শিপিং হয়ে গেছে নাকি সেটা ডেলিভার হয়ে গেছে নাকি সেটা কোথায়, সামথিং এরকম। তো এই জন্য আমাদের ওই অর্ডার আইডিটা জেনারেট করা হয় যাতে আমরা প্রপার ট্র্যাকিং রাখতে পারি। ঠিক আছে, তাহলে এখানেও আমরা কি করছি, যদি সাকসেসফুলি আমাদের প্রোডাক্ট ভ্যালিডেট হয়ে যায় আমরা ওর রেসপেক্টে কি করবো, একটা অর্ডার আইডি জেনারেট করবো। তো লেটস সি আমি এখন ওকে বলে দিলাম কনস্ট অর্ডার আইডি ইজ ইকুয়াল টু, আমি কি বলে দিচ্ছি, লেটস সি আমি বললাম কি বলতে পারি, পাইথন 1 2 3 4 5, পাইথন 1 2 3 4 5, এটা হচ্ছে আমার অর্ডার আইডি। ঠিক আছে, এরপরে
আমি কি বলছি যে যদি আমার অর্ডার আইডি সাকসেসফুলি জেনারেট হয়ে যায় তাহলে আমি কি করব? তাহলে রিটার্ন করে দেবো, হ্যাঁ কি না? তাহলে অর্ডার আইডি যদি আমার সাকসেসফুলি জেনারেটেড হয়ে যায় তাহলে এখানে আমি কি লিখবো? ইফ আমার অর্ডার আইডি, এখানে আমরা নট ইকুয়ালস টু কেন লিখবো না? কারণ যদি আমাদের অর্ডার আইডি ঠিকঠাক করে জেনারেট না হয় তাহলে আমরা এটাকে হ্যান্ডেল করবো কি করে? সেই জন্য আমরা এটাকে বলছি যে যদি আমার অর্ডার আইডি সাকসেসফুলি জেনারেট হয়ে যায় তাহলে আমি কি করব? তাহলে আমি নর্মাল রিজলভ করে দেবো আমার প্রমিসকে, কি বলে? আমার অর্ডার আইডি বলে। তাহলে এই রিজলভটা কি করছে? এই অর্ডার আইডিটাকে রিটার্ন করে দেবে। এতটা অব্দি আই গেস তোমাদের ক্লিয়ার? তাহলে এই লাইনটা কি করছে? এই ইফ স্টেটমেন্টটা বা এই রিজলভটা তোমার রিটার্ন করে দেবে কাকে? অর্ডার আইডিকে। কারণ রিজলভ লেখার মানেই এটা যে তোমার পার্টিকুলারলি যে অর্ডার আইডি সেটা ক্রিয়েট হয়ে গেছে আর তুমি সেটাকে রিজলভ করছো, সেই জন্য রিজলভ করার পরে কি হবে? এই যে অর্ডার আইডি সেটা কোথায় চলে আসবে? মাই প্রমিসে। আর এরপরে তুমি কি করতে চাইছো? এই যে ক্রিয়েট কোর্স অর্ডার, এই ক্রিয়েট কোর্স অর্ডার যেটা রিটার্ন করছে সেটাকে তুমি স্টোর করতে চাইছো মাই প্রমিসের মধ্যে। তাহলে এখন এই মাই প্রমিসের মধ্যে কি আছে? অর্ডার আইডি আছে। বাট মাই প্রমিসের মধ্যে অর্ডার আইডি থেকে গেলেই কি আমার ক্রিয়েট কোর্স অর্ডারের মধ্যেও থেকে যাবে? অবভিয়াসলি না। তাহলে আমাকে এখানে কি বলতে হবে? আমাকে এখানে স্পেসিফিক্যালি মেনশন করে দিতে হবে যে রিটার্ন কি? মাই প্রমিস। তাহলে যদি আমি এখানে রিটার্ন মাই প্রমিস না করি তাহলে কখনোই এই প্রমিসটার মধ্যে কি আসবে না? এই অর্ডার আইডিটা আসবে না। তো কেন আমরা এখানে রিটার্ন মাই প্রমিস করলাম বুঝতে পারছো? হ্যাঁ কোনো স্যার। জায়গায় ডাউট থাকলে জিজ্ঞেস করো। ক্লাসিক জাভাস্ক্রিপ্ট, একদম ক্লাসিক জাভাস্ক্রিপ্ট। আমরা এই জন্য ডাইরেক্ট রিয়াক্টের উপরে জাম্প করিনি, কারণ বারবার বলছি যে রিয়াক্টের ফাউন্ডেশন জানার আগে জাভাস্ক্রিপ্টের ফাউন্ডেশনকে অনেক স্ট্রং করতে হবে। কারণ রিয়াক্ট আজকে মার্কেটে আছে, কালকে মার্কেটে নাই থাকতে পারে। বাট তোমার স্যার ক্লাসিক, বলো। রিটার্ন মাই প্রমিস এই জায়গাটা বুঝতে পারলাম না। রিটার্ন মাই প্রমিস বুঝতে পারলে না? ওকে, কুল। দেখো, এখন তুমি প্রমিস ক্রিয়েট করেছো, কারেক্ট? একটা নতুন প্রমিস ক্রিয়েট করেছো। হ্যাঁ যদি প্রমিসটা হ্যাঁ রিজলভ হয়ে যায় তাহলে তুমি কি করছো? অর্ডার আইডিকে রিটার্ন করবে। তাহলে অর্ডার আইডি কার মধ্যে স্টোর হবে? মাই প্রমিসের মধ্যে। হুম, অর্ডার আইডি কার মধ্যে স্টোর হবে? মাই প্রমিসের মধ্যে। কিন্তু পার্টিকুলারলি এই ক্রিয়েট কোর্স অর্ডার এটার মধ্যে কি কিছু তাহলে তুমি রিটার্ন করছো যেখানে তুমি স্টোর না করতে পারবে? না সেই জন্য তোমাকে কি রিটার্ন করতে হবে এই ফাংশনটার ভেতরে? মাই প্রমিসকে, যাতে তুমি এখানে এই রিটার্ন ভ্যালুটা পাও। তো কেন আমরা রিটার্ন করছি বুঝতে পারছো এবারে? হ্যাঁ স্যার। কুল। তো এটা হয়ে গেল আমার প্রমিসেসের একটা বেসিক আমরা ওভারভিউ নিয়ে নিলাম। আমি তোমাকে এটার প্রপার প্রোডাকশনে কি করে কোড লেখা হয় সেটাও দেখাবো। বাট আমরা চট করে এই ভ্যালিডেট প্রোডাক্ট এটার একটা খুব বেসিক কোড লিখে নিই। তো লেটস সি। ভ্যালিডেট প্রোডাক্ট এটা কিছুই করবে না, আমি ধরছি যে এটা শুধুমাত্র আমাকে রিটার্ন ট্রু করবে। সব প্রোডাক্টের জন্য আমাকে রিটার্ন ট্রু করে দেবে। আর এখানে যেহেতু আমরা এখানে প্রোডাক্ট পাস করেছি তাহলে এখানে আমাকে আর্গুমেন্টে এটাকে, সরি আর্গুমেন্ট না, প্যারামিটারে এখানে রিসিভও করতে হবে। আর্গুমেন্ট কি প্যারামিটার কি এগুলো অলরেডি করানো হয়ে গেছিল। তো আই হোপ এরপরে তাহলে তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তো এরপরে এরপরে পার্টিকুলারলি একটা কাজ করি, আমি এই যে প্রমিস টু ডট এইচটিএমএল আছে এখানে আমি চট করে একটা বয়লার প্লেট কোড লিখে নিই যাতে তোমরা যে ডেভেলপার্স টুল আছে সেই ডেভেলপার্স টুলে ভালো করে এটাকে অবজার্ভ করতে পারো। তাহলে এটা প্রমিস পার্ট টু, ঠিক আছে, গো লাইভ। তাহলে ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করলাম, কনসোলে যাচ্ছি। আহ, এটা করলাম। ও আচ্ছা, আমরা কিছু প্রিন্টই করাচ্ছি না। তাহলে একটা কাজ করি, আমরা কি বলছি যে যদি আমার প্রমিস সাকসেসফুলি রিজলভ হয় তাহলে আমরা প্রসিড টু পেমেন্ট এই এপিআইটাকে কল করবো। বাট এখন আমরা এটাকে পরে কল করব। আগে লেটসি আমি একটা কনসোল ডট লগ করে দেখি যে আমার সিম্পল যে কোর্স আইডি জেনারেট হওয়ার কথা, আমার এই প্রমিসটা কি করবে? একটা কোর্স আইডি জেনারেট করবে। তাই দেখি কোর্স আইডি আমার জেনারেট হচ্ছে কিনা। তাহলে লেটসি কোর্স আইডি। তো জাস্ট আ সেকেন্ড, আই হোপ এটাকে একবার আমাকে কেটে রিফ্রেশ করতে হবে। এখানে একটা H1 দিয়ে লিখে দিই, প্রমিস পার্ট টু। ও আচ্ছা, বহুত সিলি মিস্টেক করেছি, কেন আসছিল না? এইচটিএমএল পেজে এটাকে দেখার চেষ্টা করছি, বাট স্ক্রিপ্ট ট্যাগকে কি লিঙ্ক করছি? ও, লিঙ্ক করিনি।
তো এখানে আমাকে আমার যে প্রমিসেস টু আছে সেই প্রমিসেস টুকে লিঙ্কও করাতে হবে। ঠিক আছে, এরকম ছোট মোটো ভুল তো আসতেই থাকে, নো ইস্যু। তাহলে ইন্সপেক্ট করছি, এরপর কনসোলে যাব, পাইথন 1 2 3 4 আসছে। তাহলে পার্টিকুলারলি এই যে প্রমিসটা কাজ যেটা ছিল, মানে এই পার্টিকুলারলি কি করবে, একটা অর্ডার আইডি ক্রিয়েট করে দেবে। তাহলে সাকসেসফুলি অর্ডার আইডি ক্রিয়েট করার পরে কার মধ্যে স্টোর করবে, প্রমিস। আর এই প্রমিসটার মধ্যে যদি ডেটা আসে তাহলেই আমি কি করব, এটাকে রিসিভ করব। তো আমার কি সাকসেসফুলি প্রমিস হ্যান্ডেল আমি করতে পারছি, প্রমিসের মধ্যে ডেটা সাকসেসফুলি আসছে, কোর্স আইডি জেনারেট হয়ে গেল। বলো, তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করো, মিউট করে থেকে তো লাভ হবে না। বুঝতে পারছি না। ওকে, কুল। তাহলে বলো বুঝতে পারছো না যখন। দেখো এখন তো আর জাভাস্ক্রিপ্টের ইজি টপিকস তোমরা করছো না, এই পার্টিকুলার ক্রিয়েট কোর্স অর্ডার কি করবে এটাই তুমি ক্লিয়ার। হ্যাঁ স্যার। এই ভ্যালিডেট প্রোডাক্ট কি করবে এটাই ক্লিয়ার। এটা কিছুই না, এটা শুধু আমার রিটার্ন ট্রু করে দিচ্ছে যাতে আমার সব প্রোডাক্টগুলোই কি হয়, ভ্যালিডেট প্রপারলি হয়, কারেক্ট। যাতে এই হ্যাঁ কেসটা, এই ইফ কেসটা আমি কখনোই ঢুকতে না পারি, আর সবসময় আমার কি ক্রিয়েট হবে, একটা অর্ডার ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আমি কি বলছি, যে যদি এই প্রমিসটা আমার সাকসেসফুলি রিজলভ হচ্ছে, যদি আমার সাকসেসফুলি রিজলভ হয় তাহলে প্রমিসেসের মধ্যে কি আসবে, প্রমিসেসের মধ্যে এই অর্ডার আইডিটা আসবে, এই অর্ডার আইডিটা আসবে, কারেক্ট। তাহলে হ্যাঁ স্যার। প্রমিসেসের মধ্যে, যদি প্রমিসেসের মধ্যে সাকসেসফুলি ডেটা আসে তাহলে আমি কোন মেথড চালাবো, দেন। দেন মেথড। আর দেন মেথডের মধ্যে কি যায়, দেন মেথডের মধ্যে একটা কল ব্যাক যায়, ঠিক আছে। দেন মেথডের মধ্যে কল ব্যাক যায়। এরপরে এরপরে আমি বলছি যে এই প্রমিসটা যেটা রিটার্ন করবে সেটা এই কল ব্যাকটা অ্যাকসেপ্ট করবে। তাহলে এই প্রমিসটা কাকে রিটার্ন করেছে, কোর্স আইডিকে রিটার্ন করেছে, সেই জন্য আমি এখানে কল ব্যাকে কাকে অ্যাকসেপ্ট করেছি, কোর্স আইডিকে। আর লাস্টে আমি জাস্ট ভেতরে গিয়ে কি বলে দিচ্ছি, কনসোল ডট লগ করে দিতে কাকে, যেটা রিটার্ন হয়েছে। তাহলে রিটার্ন কি হয়েছে ভালো করে দেখো, এখন পাইথন 1 2 3 4 5 এটা যদি রিজলভ হয়ে যায় এটা কার মধ্যে আসবে, কার মধ্যে আসবে, My promise. মাই প্রমিস। মাই প্রমিস, ঠিক আছে। এরপরে তুমি রিটার্ন করে দিচ্ছ মাই প্রমিসকে কার মধ্যে থেকে, ক্রিয়েট কোর্স তাহলে অর্ডার। তাহলে এই ক্রিয়েট কোর্স অর্ডার এটা কাকে রিটার্ন করবে, কাকে রিটার্ন My করবে, promise. মাই প্রমিসের মধ্যে কি আছে, Python 1 2 3 4 5. তাহলে এই জিনিসটা যেটা রিটার্ন করছে সেটার ভ্যালু হচ্ছে পাইথন 1 2 3 4 5। পাইথন 1 2 3 4 5 এর উপরে কার মধ্যে স্টোর হবে, Promise. এরপরে প্রমিসের মধ্যে যদি ডেটা আমার সাকসেসফুলি ফেচ হয়, যদি ডেটা আমার সাকসেসফুলি ফেচ হয় তাহলে আমি কোন মেথড লাগাবো, Then দেন। আর দেন কি অ্যাকসেপ্ট করে, callback. একটা কল ব্যাক অ্যাকসেপ্ট করে। এরপরে এই কল ব্যাকটার মধ্যে কি রিসিভ হয়, যেটা এই প্রমিসটা রিটার্ন করছে, এই প্রমিসটার মধ্যে কি রিটার্ন হচ্ছে, Course ID. কোর্স আইডির মধ্যে কি আছে, না না, কোর্স আইডি বলে নয়, এই পার্টিকুলার প্রমিসটার মধ্যে যে ডেটা আছে সেই ডেটাটা কে অ্যাকসেপ্ট করবে, এই কল ব্যাক ফাংশনটা। দেন আমি এটার মধ্যে অপারেশন চালাবো। তাহলে এই প্রমিস বলে যেই ভেরিয়েবলটা ছিল এটার মধ্যে কি ভ্যালু স্টোর ছিল, পাইথন 1 2 3 4 5, কারেক্ট। তাহলে এই কল ব্যাকটার মধ্যে আমি অ্যাজ আ প্যারামিটার কোর্স আইডি বলে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, যেই কোর্স আইডিটা মধ্যে কোন ভ্যালু থাকবে, তো পাইথন 1 2 3 পাইথন 1 2 3 4 5। আর যদি এই ভ্যালুটা আসে আমি জাস্ট ফাংশনের বডিতে গিয়ে কি বলছি, যে কনসোল ডট লক করে দিতে কাকে, পাইথন 1 2 3 4 5 কে। তাহলে এটা হচ্ছে আমার সিম্পল ফ্লো। আমরা এটা পজিটিভ কেসে দেখলাম। ধরো আমি বলছি যে কোনো একটা এরর চলে এলো, কি করে এরর আসবে, আমি ধরছি যে এই ভ্যালিডেট কার্ড যদি রিটার্ন ফলস করে, যদি ফলস করে তাহলে চলো দেখি কি হচ্ছে। আনকট এরর, প্রোডাক্ট ইজ নট ভ্যালিডেটেড। আনকট এরর, প্রোডাক্ট ইজ নট ভ্যালিডেটেড। এরর এসছে মানে ফলস, এই কন্ডিশনটা ভ্যালিডেট হচ্ছে, যে যদি আমার ভ্যালিডেট না হয়, ফলস হয়, তাহলে আমি কি করবো, একটা এরর থ্রো করবো, কারেক্ট। আর এই এররটা কে হ্যান্ডেল করবে, রিজেক্ট। Reject. রিজেক্ট। বাট এটা কি খুব ভালো একটা সলিউশন, কারণ ধরো এখন এরকম রেড কালারের ইয়ে আসছে, যে ইউজার
এই এররটা কি ইউজার কখনো বুঝতে পারবে? মানে আজ থেকে ২ বছর ৩ বছর আগে যখন তোমরা কম্পিউটার সায়েন্সের কিচ্ছু জানতে না, তখন যদি কোনো রকম এরকম এরর আসতো আর সেটা তোমাদের ব্রাউজারের কনসোলের মধ্যেই লুকিয়ে থাকতো, তাহলে তোমরা কি খুব একটা ভালো এফেক্ট পেতে? নাকি যদি তোমাদের ওই ওয়েব পেজের মধ্যে 404 পেজ নট ফাউন্ড ওই লেখাটা আসতো সেখানে ভালো এফেক্ট পেতে? কোনটা বেশি বেটার? যে তোমাকে ফোর 404 জিরো ফোরটা 404টা 404 তোমাকে ডিসপ্লে করে দিচ্ছে বেশি ভালো অ্যাপ্রোচ, বাট এখানে হ্যাঁ ইন্টারনালি দেখিয়ে দিচ্ছে। তো এই ইন্টারনালি এরারটার জন্য ইউজার কখনোই রেকটিফাই করতে পারবে না যে ওর কি প্রবলেম আসছে, ওর নিজের ইয়েতে প্রবলেম আসছে নাকি এটা সার্ভারের দিক থেকে প্রবলেম। তো এখানে একটা ইউএক্স খারাপ হতে পারে। ইউএক্স মানে ইউজার এক্সপিরিয়েন্স। তো এই জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য আমরা কি করতে পারি? আমি বললাম যে প্রমিসের মধ্যে যদি সাকসেসফুলি ডেটা আসে তাহলে কোন মেথড রান করাবো, দেন। বাট যদি এরর চলে আসে তাহলেও তো আমি কোনো রকম ভাবে এটাকে হ্যান্ডেল করাতে পারি। এটা নিশ্চয়ই তো ক্যাচ আমার দিয়ে কি হ্যান্ডেল করা যায়? একদম কারেক্ট। যে যদি আমার কোনো রকম এরর চলে আসে তাহলে সেই এররটাকে আমার কে হ্যান্ডেল করবে? সরি মাই ব্যাড, ডট ক্যাচ। আর যেরকম দেন একটা কল ব্যাক অ্যাকসেপ্ট করে, ক্যাচও কি অ্যাকসেপ্ট করে একটা কল ব্যাক। বলে ক্যাচের মধ্যে আমি কি করে দেবো, পাস করে দেবো আমার এররকে। আর লেটস সি, এখানে আমি সিম্পল কনসোল ডট লগ, এখন আমি জাস্ট ব্রাউজারের ইয়েতেই দেখাচ্ছি, ওই রেড কালারের যে ফ্ল্যাগটা আসছে সেটার থেকে তো নর্মাল এরর শো করানো বেশি বেটার। এরর ডট মেসেজ। তো এরপর এটাকে সেভ করি। এরপরে যদি এটাকে আমি দেখি, আম, ঠিক আছে, প্রমিস ডট দেন এরর এসছে, ওকে নো ইস্যু। ওকে, রিফ্রেশ করার জন্য ইয়ে হচ্ছিল। আর কি আমাদের ওই রেড কালারের ইয়েটা আসছে? না, no তাহলে এই যে এররটা আসছিল সেই এররটাকে সাকসেসফুলি কে হ্যান্ডেল করে নিল? আমার ক্যাচ ব্লক। ক্যাচ। তাহলে যেরকম ভাবে আমাদের দেন মেথড সাকসেসফুল কেসকে হ্যান্ডেল করে, আমার আনসাকসেসফুল কেসকে হ্যান্ডেল করার জন্য কে আছে? ক্যাচ ব্লক। দুটোর মধ্যে কি অ্যাকসেপ্ট করা হয়? একটা কল ব্যাক অ্যাকসেপ্ট করা হয়। সেই জন্য এই প্রমিস পড়ানোর আগে আমি তোমাদেরকে প্রথম দিনই কি করিয়ে দিয়েছিলাম, হায়ার মানে ফাংশনের একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছিলাম আর তারপরে কল ব্যাকস বুঝিয়েছিলাম। কারণ যাবতীয় জিনিস জাভাস্ক্রিপ্টের মধ্যে খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে একটা কল ব্যাক ফাংশন। যদি তুমি কল ব্যাক ফাংশনের ভালো রকম ইউজ শিখে গেলে তাহলে তুমি অলমোস্ট জাভাস্ক্রিপ্টে একটা স্ট্রং গ্রিপ বানিয়ে নিয়েছো। তো এই কেসটা কি তোমরা বুঝতে পারলে ঠিক করে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, এবার হ্যাঁ বুঝতে স্যার পারলাম। স্যার ক্যাচকে কি এরর হ্যান্ডেলিং এ ধরা হয়? হুম, অবভিয়াসলি এরর হ্যান্ডেল করার জন্যই ক্যাচকে ইউজ করা হয়। আমি পার্টিকুলারলি প্রমিস খুব একটা বেশি ইউজ করি না, এটা ডেভেলপার্স টু ডেভেলপার্স ডিপেন্ড করে। আমি প্রেফার করি এসিং ক্যাভেটে সিনট্যাক্স লেখা, যে এসিং ফাংশনের ভেতরে আমি ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে র্যাপ আপ করে দিই। এটা আমি প্রেফার করি। অনেক ডেভেলপার্স আছে যারা এরকম প্রমিসকে ইউজ করে, ঠিক আছে? আমি আমার কথা বললাম, বাট প্রমিস দিয়েও খুব কোয়ালিটি কোড লেখা যায়, খুব কোয়ালিটি কোড লেখা যায়, এটুকু আমি বলে দিলাম তোমাদের। এরপরে আমরা এখানে কি করলাম, একটা ক্রিয়েট কোর্সের জন্য কি করে আমাদের ওভারভিউ রাফ হতে পারে সেটা আমরা দেখে নিলাম। এরপরে এই জিনিসটাকেই আমরা একটু প্রোডাকশন বেসড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখি, যে প্রোডাকশন বেসড অ্যাপ্লিকেশনে কি করে কাজ করা হয়। যে ধরো তুমি রেজার পে ইন্টিগ্রেশন করছো, ধরো তুমি কি করছো, রেজার পে ইন্টিগ্রেশন করছো। তো লেটস সি, আমি প্রপারলি তোমাকে পেমেন্টের ইয়ে দেখাচ্ছি। তো এটাকে আমি একটু ফুল স্ক্রিন করে নিই। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ এখন। বেশি ডেপথে বোঝার দরকার নেই, এখন বুঝতেও পারবে না। ফুললি ব্যাক এন্ডে কোড লেখা আছে, এক্সপ্রেসে কোড লেখা আছে, বাট যতটা পারছো ট্রাই করো। তো আমার তিনটে জিনিস লিখে রেখেছি। কি কি? তিনটে ফাংশন আমি লিখে রেখেছি। একটা হচ্ছে আমার চারটে লিখে রেখেছি অবভিয়াসলি। একটা হচ্ছে আমার কি করবে, ক্যাপচার পেমেন্ট, ক্যাপচার দ্য পেমেন্ট অ্যান্ড ইনিশিয়েট টু অর্ডার, ইনিশিয়েট রেজার পে অর্ডার। একটা জিনিস, ইনিশিয়েট রেজার পে অর্ডার, এটার মানে কি? এটাকে যদি আমি তোমাকে খুব মানে লাইটলি বোঝাই, তো ধরো তোমার কাছে কি আছে, তোমার কাছে একটা অ্যাপ্লিকেশন আছে আর আমার পেমেন্ট কে করে, পেমেন্ট অ্যাকসেপ্ট কে করে, আরবিআই করে, কারেক্ট? আরবিআই এর থ্রু আমার সেফ পেমেন্ট হয়। এরপরে ধরো তোমার ওয়েবসাইট আছে, এরপর তুমি তোমার ওয়েবসাইটের মধ্যে কি করতে চাইছো, একটা পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করতে চাইছো। তো তুমি কি ডাইরেক্ট আরবিআই এর সাথে যোগাযোগ করে একটা পেমেন্ট গেটওয়ে কে ইয়ে করে দিতে পারবে? না। এখানে কি আসে, এখানে আসে তোমার মাঝখানে থার্ড পার্টি অ্যাপস। থার্ড পার্টি অ্যাপস মানে কখনোই খারাপ অ্যাপ সেটা নয়, ঠিক আছে? আমরা সবসময় বুঝিয়ে থার্ড পার্টি মানে বাজে অ্যাপ। থার্ড পার্টি মানে আমাদের বিহাফে কেউ কাজ করছে। তো সেরকমই
একটা আমাদের কাছে খুব পপুলার পার্টিকুলারলি অ্যাপ আছে যেটার নাম হচ্ছে রেজার পে। রেজার পে কি করেছে, নিজেরা সমস্ত এই আরবিআই এর গাইডলাইন্স ফলো করে নিজেদের একটা গেটওয়ে তৈরি করেছে। আর রেজার পে আমাদেরকে কি ফিচার দিচ্ছে, যে যদি তুমি প্রপারলি তোমার ওয়েবসাইটের মধ্যে সিকিউর পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করতে চাও, তাহলে তুমি ভায়া আমাদের মারফত ওটাকে ইন্টিগ্রেট করতে পারো। আমরা তোমাকে বেটার ওয়েতে সমস্ত জিনিসকে হ্যান্ডেল করতে পারবো, মানে সমস্ত জিনিসের ওপরে কন্ট্রোল রাখতে পারবো। আর তোমাকে না পেমেন্ট কি করে হবে, তোমার পার্টিকুলারলি ইউজারের যে টাকা আমাদের ব্যাংকে আসছে, বা কোনো ইউজার ধরো তোমার কোর্স কিনছে, তোমার ব্যাংকে যে টাকাটা আসবে, এই জাতীয় এত হেডেক। কারণ আলটিমেটলি বিজনেস কার উপরে ডিপেন্ড করছে, বিজনেস ডিপেন্ড করছে টাকার উপরে, বিজনেস পুরোটাই ডিপেন্ড করছে মানির উপরে। তো এখানে এই ক্রিটিক্যাল সিচুয়েশন গুলোকে হ্যান্ডেল করার জন্য আমরা নিজের উপরে হেডেক নিই না, আমরা কি করে দিই, আমরা এরকম রেজার পে, তারপরে স্ট্রাইপ, এরকম নানান রকম গেটওয়েজ কোম্পানিগুলো আছে যাদেরকে ইন্টিগ্রেট করে দিই। তো এরা কি করে, আমরা এদের মতো ধরো ইয়ে করলাম, এরা আমাদের বিহাফে সমস্ত জিনিসটাকে হ্যান্ডেল করে নেয়। ধরো এটা হচ্ছে আমার এসবিআই ব্যাংক, এটা হচ্ছে আমার এসবিআই ব্যাংক, কারেক্ট? এই এসবিআই ব্যাংক, এটা হচ্ছে আমি, মানে আমার অ্যাপ, মাই অ্যাপ। আর এটা হচ্ছে রেজার পে, এটা হচ্ছে রেজার পে। তো এরপরে কোনো ইউজার কি করছে, কোনো ইউজার সার্ভ করছে আমার ওয়েবসাইটকে। এরপরে ইউজার দেখলো যে আরে এই পার্টিকুলারলি ওয়েবসাইটে না খুব সস্তায় পাইথনের খুব ভালো কোর্স পাওয়া যাচ্ছে, তো একটা কাজ করি, এটা কিনে নিই। তো ইউজার এরপরে কি করলো, ওই পাইথনের কোর্সটা সিলেক্ট করলো আর প্রসিড টু পেমেন্ট করলো। যেই ও প্রসিড টু পেমেন্টে ক্লিক করলো, দায়িত্ব উঠে কার উপরে চলে গেল, রেজার পের উপরে চলে গেল। এরপরে যাবতীয় ও যে ব্যাংকের পিন দিচ্ছে গুগল পে থ্রু, এটিএম কার্ডের থ্রু, এই জাতীয় জিনিস, সমস্ত জিনিসগুলোকে কে হ্যান্ডেল করছে, রেজার পে। যেই সে পেমেন্ট করে দিল, রেজার পে কি করছে, আমাদের যে পার্টিকুলারলি অ্যাপের ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দিচ্ছে। বাট এই জিনিসটা আমরা কি করে বুঝতে পারবো যে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে গেছে, আমাদের কি গুগল পেতে মেসেজ আসবে না। তো রেজার পে কি করছে, আমাদেরকে একটা টোকেন সেন্ড করে দিচ্ছে যে এই অর্ডারটা সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেছে। আর তারপরে আমি যখন আমার ব্যাংকের ব্যালেন্স খুলে দেখছি, সেখানে দেখছি যে ঠিক আছে চলো আমার পেমেন্ট চলে আসছে। তো এরকম ভাবে আমার মোটামুটি একটা পেমেন্টের ইন্টিগ্রেশন কাজ করে। খুব ওভারভিউ নিলাম, খুব মানে একদম হাই লেভেল ওভারভিউ নিলাম, এর ভেতরে অনেক কিছু জিনিস এক্সপ্লোর করা যায়। যেরকম আমি তোমাদেরকে পার্টিকুলারলি বলে দিচ্ছি, তোমরা যদি কখনো ফ্রি পাও তাহলে রেজার পে এই ডকুমেন্টেশনটা ইয়ে করো। লেটস সি, রেজার পে লগ ইন করতে গেলে তো এরপরে অনেক কিছু ডিটেলস লিক হয়ে যাবে। উম, কি করা যায়, কি করা যায়, স্ক্রিনও রেকর্ড হচ্ছে, ঠিক আছে ছাড়ো। আহ, মোটামুটি তো এগুলো হচ্ছে আমার বেসিক ওভারভিউ। ঠিক আছে, এরপর আমরা আমাদের কোডে আসছি। কোড কি বলছে, তো ক্যাপচার পেমেন্ট, ক্যাপচার পেমেন্টের মধ্যে আমি কি বলছি, গেট কোর্স আইডি আর স্টুডেন্ট আইডি, মানে কোন স্টুডেন্ট ক্লিক করছে। অলরেডি মানে যদি আমি কোর্স কিনতে চাই তাহলে আমাকে লগড ইন ইউজার থাকতে হবে, তাহলে সেই ইউজার আইডিটাও লাগবে। আর পার্টিকুলারলি কোন কোর্সকে আমি কিনতে চাইছি সেই কোর্সের আইডিও লাগবে। এরপর আমি কি পারফর্ম করছি, ভ্যালিডেশন পারফর্ম করছি, যে পার্টিকুলারলি কোর্সটা ভ্যালিডেট হচ্ছে কিনা। যে ইফ কোর্স আইডি যদি আমার ভ্যালিডেট না হয়, প্লিজ প্রোভাইড আ ভ্যালিড কোর্স আইডি। ঠিক কোর্স আইডিতে ক্লিক করো, এটা ভ্যালিড কোর্স আইডি নয়, তুমি ভুলভাল কোর্স আইডি সিলেক্ট করেছো। এরপরে যদি আমি কি বলেছি যে নেগেটিভ কেস আগে হ্যান্ডেল করব, যদি আমি নেগেটিভ কেস হ্যান্ডেল করে দিই তার মানে কি আমার কোর্স আইডি প্রেজেন্ট আছে। এরপরে কোর্স যদি প্রেজেন্ট থাকে তাহলে আমি কি করছি, কোর্সকে খোঁজার চেষ্টা করছি। তাহলে কোর্সের মডেল মানে কোর্সের যে ডিবি, কোর্সের যে ডিবি আছে, সেই কোর্সের ডিবি থেকে আমি কি করছি, ওকে। আহ আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে আমি আগের দিন হয়তো বলেছিলাম, যে যখনই আমরা কোনো রকম এসিঙ্ক বা ডিবি কল করি আমাদেরকে কি অপারেশন মানে কোন কিওয়ার্ডটা ইউজ করতে হয়, অ্যাওয়েট ইউজ করতে হয়, কারণ পরের লাইনে ডিপেন্ডেন্সি থাকতে পারে। ধরো এই ডিবি কলটা কি হচ্ছে, আসতে দেরি হচ্ছে, জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন তো পর ইয়ে করবে, হয়তো আমার কোর্স চলে এসছে, কিন্তু যেহেতু লাইন নাম্বার 27 ঠিক তার কিছুক্ষণ পরে এক্সিকিউট করে দিচ্ছে, তো তখনও কি বলে দেবে যে আরে কোর্স তো ফাইন্ড হয়নি। তো এখানে আমাকে কি লাগাতে হবে, একটা অ্যাওয়েট কিওয়ার্ড লাগাতে হবে। ঠিক আছে, তো এগুলো আছে। এখনই জাস্ট দেখলাম আর এই প্রবলেমটা এলো। তো ঠিক আছে, কোনো ইস্যু না, আসতেই থাকে এরকম। তো যদি কোর্স ইয়ে থাকে না, মানে কোর্স যদি আমরা প্রপারলি ফাইন্ড করতে না পারি তাহলে আমি কি বলবো, যে কোর্স নট ফাইন্ড। যদি এরপরে কি করতে হবে, ইউজার অলরেডি পে ফর দ্য সেম কোর্স অর নট, যে ইউজার অলরেডি যদি সেই কোর্সটা কিনে নিয়ে থাকে, মানে ইউজারের কাছে অলরেডি পাইথনের কোর্সটা আছে, সে আবার চাইছে পাইথনের কোর্সটা কিনতে, সে কি পারবে কিনতে, না।
তাহলে আমি কি করব, চেক করব আগে ইউজারের যে মানে ইউজারের যে ইয়েটা আছে, ডেটা আছে, সেই ডেটার মধ্যে নিশ্চয়ই কোর্সের ডিটেলস থাকবে, মডেলস এর মধ্যে। তো সেই কোর্স মডেলের মধ্যে থেকে যে ডেটাগুলো আছে কোর্সে, সেখানে আমি গিয়ে চেক করব যে এক্সিস্টিং কোর্স মানে ইউজারের কোর্সেস এর মধ্যে যে এক্সিস্টিং কোর্স আছে, সেটার সাথে কারেন্ট ইউজার যে এখন কোর্সটা সিলেক্ট করেছে সেটা ইনক্লুড হচ্ছে কিনা। যদি ইনক্লুড থাকে তাহলে আমি ওকে আর রিপেমেন্ট করতে বলবো না, ভাই অলরেডি তুমি আমার ওই কোর্সটা কিনে নিয়েছো, তাহলে আবার কেন তুমি পে করবে। তাহলে সেজন্য আমি কি বলবো, স্টুডেন্ট ইজ অলরেডি এনরোলড। যদি এটা না হয়, যদি এতগুলো কেস যদি না হয়, মানে এগুলো না হয়, তার মানে আমার কি হবে, ঠিক আছে, এরপর আমাকে কি জেনারেট করতে হবে, একটা অর্ডার ক্রিয়েট করতে হবে, একটা অর্ডার ক্রিয়েট করতে হবে। তো অর্ডার ক্রিয়েট করার জন্য আমি কি করব, আমি পার্টিকুলারলি এগুলো রেজাল্টের মেথড হয় যে কি করে আমরা অর্ডার ক্রিয়েট করতে পারি। তো সামথিং এরকম কিছু ভাবে আমি একটা অর্ডার ক্রিয়েট করলাম। আর অর্ডার ক্রিয়েট করার পরে সেই রেসপন্সিবিলিটি গুলো আমি কাকে পাস করে দেবো, আমার রেজাল্ট পেয়ের কাছে। ওয়ান্স আমি পুরো রেসপন্সিবিলিটি পাস করে দিলাম, দেন ওটা ওর দায়িত্ব যে ও কি করে ইয়ে করবে, ডিল করবে ওটার সাথে। ঠিক আছে, কারেক্ট। এরপরে যেটা বললাম যে এরপরে আমাকে চেক করতে হবে ভেরিফাই হচ্ছে কিনা পেমেন্ট প্রপারলি। তো এখানেও আরো মাল্টিপল লাইনস অফ কোড আছে, এই কোডগুলো পার্টিকুলারলি একটু টাফ, আর এখানে অনেক কমপ্লেক্স টপিক্সের ব্যবহার করা হয়েছে যেগুলো তোমরা ইভেন শোনোওনি। আর খুব স্বাভাবিক, এখন খুব স্বাভাবিক এই টার্মসগুলো না শোনা। তো পার্টিকুলারলি ভেরিফাই পেমেন্টের উপর আমরা এখন জাম্প করবো না। এখানে দেখতেই পাচ্ছ যে আমরা ক্রিপ্টোর কিছু ইউজ করেছি, SHA-256 এর ইউজ করেছি, সিগনেচার্স আছে আমাদের, জেসনকে আমরা স্ট্রিংিফাই করেছি, আরো অনেক জিনিস আছে। তো এই জিনিসটা আমরা ছেড়ে দিচ্ছি এখন। ওয়ান্স যদি আমার প্রপারলি পেমেন্ট ভেরিফাইও হয়ে যায়, তাহলে কি করব, আমি ইউজারকে একটা মেল পাঠাবো যে ভাই তুমি তো সাকসেসফুলি কোর্সটা কিনে নিয়েছো, তাহলে এই নাও প্রুফ রাখো। তাহলে আমি একটা মেল সেন্ড করব। মেল সেন্ড কি করে করব, মানে কিভাবে করব, যে পেমেন্ট রিসিভ, যে আমরা পেমেন্ট পেয়ে গেছি, আর ওটার মধ্যে আমি বলে দেবো যে এই ইউজারের ফার্স্ট নেম, এই ইউজারের লাস্ট নেম, আর যে কোর্সটা কিনেছে তার অর্ডার আইডি, আর যে পেমেন্টটা করেছে তার পেমেন্ট আইডি। আর যদি ইউজার পার্টিকুলারলি কোর্সটা সাকসেসফুলি কিনে নেয়, আমাকে কি করতে হবে, আপডেট করতে হবে ওই কোর্সটাকে, কার মধ্যে, ইউজারের মধ্যে যে কোর্সটা পড়ে রয়েছে, ইউজারের মধ্যে যে কোর্সেসের অ্যারে পড়ে রয়েছে, সেই কোর্সেসের অ্যারের মধ্যে এই নতুন কোর্সটাকে আমাকে পুশ করতে হবে, না হলে তো কোনো রকম আমি চেকই করতে পারবো না যে ইউজার একটার পর একটা পার্টিকুলারলি কোর্স কিনেই যাচ্ছে, কিন্তু আমি আপডেট করছি না ওর অ্যারের মধ্যে যে ওর নিজস্ব ইন্ডিভিজুয়াল মানে ওর ড্যাশবোর্ডে কি কি কোর্স অ্যাভেলেবেল আছে। তো তখন তো আমরা এই কন্ডিশনটা চেকই পারফর্মই করতে পারবো না যে ইউজার অলরেডি সেম কোর্সের জন্য পে করেছে কি করেনি। তো এরকম ভাবেই একটা প্রপার্টি অন্য প্রপার্টির উপরে খুব ডিপেন্ডেন্ট, একটা ফাংশন অন্য ফাংশনের উপরে খুব হার্ডলি ডিপেন্ডেন্ট। তো এইভাবেই আমার কি হচ্ছে, প্রমিসেসেরও কাজ হচ্ছে। তো আই হোপ কি করে প্রোডাকশনে কোড লেখা হচ্ছে, তো সেটার একটা রাফ ওভারভিউ তোমরা পেলে। আমি বলছি না যে তোমরা একদম 100% এই কোডটা বুঝে গেলে। আমাকে যদি প্রথম দিন এই কোডটা দেওয়া হতো আমি কিছুই বুঝতে পারতাম না, একটা সিঙ্গেল লাইন বুঝতে পারতাম না। বাট যেহেতু তোমরা এক্ষুনি একটা হাই লেভেল ভিউ নিলে যে কি করে আমাদের কোর্স আইডি মানে অর্ডার আইডি ক্রিয়েট করে ইন জেনারিক ভাবে, তো সেই হিসাবে তোমরা 5 to 10% তো এই টপিকটা নিয়ে একটু বুঝতে পারলে। হ্যাঁ ভাই, এটা বুঝতে পারছি। ওকে, কুল। हाँ सर। তোমাদের কারোর কোনো রকম প্রবলেম থাকলে আমাকে বলো, আমি বলে দিচ্ছি। না স্যার, এই প্রমিসটা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? এরপরে আমি কি বলেছি যে প্রমিসটা একটা এসিং ফাংশন। এসিং ফাংশন মানে কি, যে ওটা হতে টাইম লাগে। তো আমি বলছি যে যখন আমার প্রমিসটা রিজলভ হয়ে যাবে, যখন আমার প্রমিসটা রিজলভ হবে, তখন ও সঙ্গে সঙ্গে ওকে ইয়ে না করে কি করবে, 5 সেকেন্ড পরে আউটপুট দেবে, অর্ডার আইডিটা জেনারেট করবে, মানে রিটার্ন করবে। তাহলে এখানে আমি একটা সেট টাইম আউট ইউজ করলাম, আর সেট টাইম আউটের ভেতরে আমি কি করে দিচ্ছি, এই রিজলভটাকে পাঠিয়ে দিচ্ছি। আর এখানে আমি টাইম আউট দিয়ে দিলাম কত, লেটস সি, 5,000 দিয়ে দিচ্ছি, 5,000। তো এরপরে আমি পার্টিকুলারলি এটাকে যদি সেভ করি আর কনসোলে যাই, রিফ্রেশ করি, আবার কনসোলে যাই, ওয়ান, সরি, প্রোডাক্ট ইজ নট ভ্যালিডেটেড। প্রোডাক্ট ভ্যালিডেটেড নয় কেন, কোথায় আমরা ভুল লিখেছি, ক্যাচ ব্লকে যাচ্ছে, প্রোডাক্ট ভ্যালিডেটেড, প্রোডাক্ট ইজ নট ভ্যালিডেটেড। আরে আমরা এখানে কি রিটার্ন করছি, ফলস। তো সেজন্য ট্রু রিটার্ন করছি, চলো দেখি কি হয়। রিফ্রেশ করলাম, এটাকে একবার সেভ করি, একবার এটাকে ক্লোজও করে দিই, বেটার ইয়ে হবে। তো এরপর আমরা ইন্সপেক্টে যাচ্ছি, এই প্রমিসটা কি আমাদের সঙ্গে সঙ্গে প্রিন্ট
আরেকবার 1 2 3 4 5, তাহলে টাইম নিচ্ছে। তাহলে প্রপারলি প্রমিসের যে মেন ইন্টেন্ট ছিল যে ও ফিউচারের কোনো একটা ভ্যালুকে নিজের মধ্যে স্টোর করবে, তাহলে সেই জিনিসটা আমরা বুঝতে পারছি। তাহলে প্রমিস প্রপারলি সেইভাবেই হ্যান্ডেল করছে যে এটা এক্সিকিউট হতে 5 সেকেন্ড টাইম লাগছে, অর্ডার আইডি জেনারেট করতে 5 সেকেন্ড মতো টাইম লাগছে, কারণ ওর মধ্যে খুব হেভি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে। তো সেই জন্য প্রমিসকে ইউজ করা হচ্ছে। যদি প্রমিস আমার সাকসেসফুলি হয়ে যায়, তাহলে আমি কি করছি, 5 সেকেন্ড পরে এখানে দেন মেথড চালাচ্ছি যে ঠিক আছে প্রমিস আমি পেয়ে গেছি ডিটেলস, তাহলে যদি পেয়ে যাই তাহলে আমি এই দেন মেথডটাকে এক্সিকিউট করব। তো আই হোপ এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। हाँ सर। हाँ কুল सर। কুল। তো এই এন্টায়ার কোডটাকে আমরা করে দিচ্ছি একটু কমেন্ট আউট। এরপরে আমরা একটু বুঝি প্রমিস চেনিং। প্রমিস চেনিং, প্রমিস চেনিং জিনিসটা কি? প্রমিস চেনিং জিনিসটা কি, ধরো তোমরা শিখে নিলে অবভিয়াসলি, এরপরে ক্রিয়েট কোর্স অর্ডার। এটা কি করবে, আমাদের যে প্রোডাক্টস আছে সেই প্রোডাক্টসগুলোকে নিচ্ছে। যদি এই এপিআইটা আমার সাকসেসফুলি রিজলভ হয়, তাহলে আমি কি করব, ডট দেন। দেন কি করছে, আমার পার্টিকুলারলি একটা কল ব্যাক নিচ্ছে, যে কল ব্যাকটার মধ্যে আমি কি পাচ্ছি, অর্ডার আইডি পাচ্ছি। আর এই অর্ডার আইডিটা যদি আমি পেয়ে যাই, তাহলে আমি কাকে কল করব, আমার প্রসিড টু পেমেন্টকে। প্রসিড টু পেমেন্ট আমি কি দিয়ে পাঠাবো, এই অর্ডার আইডিটার বেসিসে আমি প্রসিড টু পেমেন্ট করবো, কারেক্ট? এরপরে এতটা হলো, এরপরে লেটস সি কোনো রকম এরর চলে এলো, তাহলে এরর আসার জন্য আমরা কি করব, হ্যান্ডেল করবো ইউজিং ক্যাচ ব্লক। তাহলে ক্যাচ ব্লকের মধ্যেও কি যায়, আমার পার্টিকুলারলি কল ব্যাক যায়। এটার মধ্যে আমার এরর থাকবে, সেই এররটার মধ্যে আমি লেটস সি হ্যান্ডেল করে নিলাম কনসোল ডট লগ এরর। এরপরে যদি আমার এটা সাকসেসফুলি এক্সিকিউট হয়ে যায়, এটা যদি আমার সাকসেসফুলি এক্সিকিউট হয়ে যায় মানে পেমেন্ট ডান হয়ে যায়, তাহলে আমি কি করব, আমাকে ইউজারকে মেল পাঠাতে হবে যে তোমার কোর্স পার্টিকুলারলি কেনা হয়ে গেছে, তাহলে এই নাও তোমার পেমেন্টে রিসিভ, কারেক্ট? তাহলে যদি এটা সাকসেসফুলি হ্যান্ডেল হয়ে যায়, তাহলে আমি আরেকটা দেন লাগাবো, ডট দেন। আর এটার মধ্যে কি যাবে, এগেন আরেকটা কল ব্যাক যাবে। আর যদি আমার পেমেন্ট সাকসেসফুলি ডান হয়ে যায়, তাহলে আমার কি আসবে, এটার প্যারামিটারে একটা আমি অ্যাজিউম করে নিচ্ছি পেমেন্ট ইনফো আসছে। আর এই পেমেন্ট ইনফোটার হিসাবে আমি কি পাস করে দিচ্ছি, অন্য একটা এপিআই কল করে দিচ্ছি, যেটার নাম আমি দিয়ে দিচ্ছি সেন্ড মেল টু ইউজার। কি দিয়ে পাঠিয়ে দিচ্ছি, এই পেমেন্টের ইনফোটা দিয়ে। হতেই পারে মেল পাঠানোর সময় কোনো রকম এরর চলে এলো, তাহলে এটাকে আমরা হ্যান্ডেল করে দেবো ক্যাচ দিয়ে। ক্যাচের মধ্যে কি থাকবে, এরর থাকবে। আর এই এররটার মধ্যে আমরা সিম্পল সিএলজি করে দিই। সিএলজি, ধরো এখানে আমি একটু টেক্সট লিখে দিচ্ছি, হ্যাঁ, এরর while সেন্ডিং দ্য মেল। এখানে আমি এখানে এরর না লিখে স্ট্রিং এ লিখে দিই এরর while পেমেন্ট, যাতে তোমাদের একটু রিডেবল হয়। ওয়ান্স যদি তুমি পেমেন্ট করে দাও, তাহলে আবার কি করতে পারো, তোমাকে আপডেট করতে হবে ইউজারের মধ্যে যে কোর্সের অ্যারেটা আছে, সেটার মধ্যে নতুন কোর্সকে পুশ করতে হবে। তাহলে ডট দেন, আবার কি করলে, দেন করলে। এরপরে তুমি কি করবে, এটার মধ্যে আরেকটা কলব্যাক যাচ্ছে। এই কলব্যাকটার মধ্যে যেই কোর্স আইডিটা তুমি পেয়েছো, যেই কোর্স আইডিটা তুমি পেয়েছো পার্টিকুলারলি কি করে পাবে, এই পেমেন্টের মধ্যে থেকে তুমি কোর্সের আইডিটা পেয়ে যাবে। তাহলে আমি এখানে একটু নতুন টার্ম ইউজ করি, পেমেন্ট কোর্স আইডি, মানে পেমেন্ট করার পর অবভিয়াসলি ওখানে কোর্স আইডি লেখাই থাকবে। তাহলে পেমেন্ট কোর্স আইডি, এই পেমেন্ট কোর্স আইডিটাকে তোমাকে পুশ করতে হবে কার মধ্যে, ইউজারের মধ্যে। তাহলে লেটস সি এখানে তুমি কি করে দিলে, পুশ কোর্স আইডি টু ইউজার, এরকম একটা অবজেক্ট বানালে এটার মধ্যে কাকে পুশ করলে, এই কোর্সের আইডিটাকে। হতেই পারে কোনো একটা এরর চলে এলো, তাহলে এই এররটাকে হ্যান্ডেল কি করবে, ক্যাচ। লেটস সি এটার মধ্যে তুমি লিখে দিলে এরর, আর এই এররটার মধ্যে কি সিম্পল তুমি লিখলে যে এরর while আপডেটিং দ্য কোর্স ইন ইউজার অবজেক্ট, কারেক্ট? তো এটা হয়ে গেল তোমার একটা প্রমিস চেনিং, যেখানে একটা প্রমিসের উপর ডিপেন্ড করে তার পরের 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 প্রমিসগুলো এক্সিকিউট হচ্ছে। যদি সাকসেসফুলি এক্সিকিউট হয় তারপরের স্টেপে যাব, যদি তারপরে সাকসেসফুল হয় আরেকটা স্টেপে যাব। তো এরকম ভাবে আমার কি হয়, প্রমিসকে
হ্যান্ডেল করতে হয়, আর যেটাকে আমরা কি বলি, প্রমিসের চেনিং বলি। এরপরে একটা জিনিস মাথায় রাখবে, যে প্রমিস চেনিং করার সময় না আমাদের একটা খুব বড় ভুল হয়, যে আমরা কি করছি, এই যে প্রসিড টু পেমেন্ট, এটা যেটা রিটার্ন করবে সেটা অ্যাকসেপ্ট কে করবে, পরের দেনটা। তো এখানে তো আমরা কোথাও রিটার্ন কিওয়ার্ড লিখিনি, তো আমাদেরকে কি লিখতে হবে, অ্যাডিশনালি রিটার্ন, যদি আমরা পরে এটাকে বাইপাস করি। আবার সেন্ড মেল যেটা ইয়ে করবে, সেটা পরেরটা যদি অ্যাকসেপ্ট করে, তাহলে এখান থেকে রিটার্ন করতে হবে, যাতে এ অ্যাকসেপ্ট করতে পারে। এগেন এখানে এ আর কিছু, এর নিচে আর কিছু নেই, সেজন্য এখানে আমি আর রিটার্ন লিখছি না। তো বলো এরপরে এই প্রমিসের চেনিং জিনিসটা কি, সেই প্রমিসের চেনিং জিনিসটা কি তোমরা বুঝতে পারলে? তো প্রমিস চেনিং যদি কেউ ডিফাইন করতে বলে তাহলে তাকে সঠিক কিভাবে বলা যাবে? একটু এলাবরেট করো, ডিফাইন করতে বলে ইন দ্য সেন্স। মানে যদি কেউ জিজ্ঞেস করে প্রমিস চেনিং বলতে কি বুঝতে পারা যায়, সেরকম কিছু যদি জিজ্ঞেস করে। তুমি কি বুঝলে সেটা আগে বলো। আমি বুঝলাম তো এখানে যদি একটা কন্ডিশন স্যাটিসফাই হয় তারপর একটা চলবে, তারপর একটা স্যাটিসফাই হলে তারপর একটা চলবে, এরকম। ওকে, দেখো এটাকে তুমি কিরকম ভাবে এলাবরেট করতে পারো। তুমি তোমার ইন্টারভিউয়ার বা রিক্রুটারকে বলতে পারো যে আমাদের পার্টিকুলারলি সিস্টেমের মধ্যে এরকম অনেক ফাংশনস থাকে বা অনেক কম্পোনেন্টস থাকে যেগুলো একটা অন্যটার উপরে ইন্টারডিপেন্ডেন্ট। তো এই ইন্টারডিপেন্ডেন্সিস এর জন্য আমরা কি করি, যে লেটস সাপোজ একটা ফাংশন, সেই একটা ফাংশন থেকে যেটা রিটার্ন হওয়ার কথা সেটা পরেরটার উপরে ডিপেন্ডেন্ট, সেটা পরেরটার উপরে ডিপেন্ডেন্ট। তো সেই জন্য আমরা ইউজিং প্রমিস কি ইউজ করব, দেন প্রমিসকে ইউজ করে আমরা দেন ইউজ করব, কারেক্ট? এরকম ভাবে আমার কোড বেসের মধ্যে 20টা 30টা 40টা 50টা মাল্টিপল ডিপেন্ডেন্সিস থাকতে পারে। তাহলে পরপর প্রমিসেসের এই যে চেনিং হচ্ছে, মানে পরপর প্রমিসেসের এই যে ডিপেন্ডেন্সিস গুলো হচ্ছে, যেগুলোকে আমরা দেন আর ক্যাচ ব্লক দিয়ে অ্যাসেম্বল করছি, এই এন্টায়ার জিনিসটাকেই বলা হচ্ছে আমার প্রমিস চেনিং। এতে আমার যে কোড আছে সেই কোডটা হরিজন্টালি গ্রো করে না, এটা কোন দিকে গ্রো করে, ভার্টিক্যালি গ্রো করে। আর আমি আমার কোডের মধ্যে কলব্যাকসের জন্য যে এরারটা আসছিল, যে ইনভার্জন অফ কন্ট্রোল, যেটাকে আমরা কলব্যাক হেলও বলি, সেই কলব্যাক হেল থেকে রিলিফ পাই ইউজিং প্রমিস চেন। আর এখানে আমরা প্রত্যেকটা স্টেপে কি করে রেখেছি, ক্যাচ দিয়ে রেখেছি, যাতে যে কোনো স্টেপে যদি আমাদের এরার আসে, পরের স্টেপে এ জাম্প না করে। ধরো আমার কি হলো, এই জায়গাটায় এরার চলে এলো, তাহলে এর পরে যে ব্লকগুলো আছে সেই ব্লকগুলো কি হবে না, কখনোই এক্সিকিউট হবে না, কখনোই এক্সিকিউট হবে না। বাট ইন কেস ধরো তুমি এখানে দেন লিখলে না, ইন কেস ধরো তুমি এখানে, মানে সরি দেন না, ক্যাচ ইউজ করলে না, আর এখানে ধরো কোনো রকম একটা এরার চলে এলো, তো সেই এরারটা তো আর হ্যান্ডেল হচ্ছে না, কারেক্ট? এরারটা তো আর হ্যান্ডেল হচ্ছে না, তাহলে এরারটা যদি নাও হ্যান্ডেল হয়, তারপরেও এই ডট দেন ডট ক্যাচ এগুলো এক্সিকিউট হতে থাকবে। আমি অনেক পার্টিকুলারলি টিউটোরিয়ালসে দেখেছি যে ওরা লাস্টে একটা জেনারিক ক্যাচ লেখে, বাট আমি এটাই রেকমেন্ড করব অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স, যে তুমি পার্টিকুলারলি প্রত্যেকটা ব্লকে ইন্ডিভিজুয়ালি ক্যাচ ব্লককে ইউজ করো, যাতে তোমার কোডের মধ্যে ফ্ললেস ব্যাপারটা সেটা যাতে সবসময় থাকে। এতে তোমার কোডের লাইন বাড়তে পারে, বাট তোমার কোড একটা সবসময় সাস্টেনেবল স্টেট মেনটেন করে থাকবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার প্রমিস চেনিং, এটার আইডিয়া। এগেন প্রমিস চেনিং এই জিনিসটা যে তোমরা রিয়েল ওয়ার্ল্ডে ইউজ করবে, এটার চান্স খুব বেশি। এটা নট অনলি অ্যাবাউট ইন্টারভিউ পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট, বাট প্রমিসের নলেজ তোমাকে ওভারঅল একটা ভালো জাভাস্ক্রিপ্ট ডেভেলপার বানাবে। আর এখন তোমাদের একটু কনফিউশন হতে পারে যে এটার ভেতরে কি করে এই জিনিসগুলো হ্যান্ডেল হচ্ছে, সেগুলো তো আমরা বুঝতে পারছি না। তো তোমরা এখন জাস্ট একটা ওপর ওভারভিউ নিলে, এরপরে যখন তোমরা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টের উপরে জাম্প করবে, তখন এগুলো নিয়ে না আরো ভালো করে বুঝতে পারবে। দেখো একটা জিনিস সবসময় মাথায় রাখো, যে আমি পার্টিকুলারলি এই যে অ্যাপগুলো ক্রিয়েট করেছি বা এই যে ওয়েবগুলো ক্রিয়েট করেছি, আমি জাভা স্ক্রিপ্টে যখন পড়তাম তখন আমারও তোমাদের মতো সিচুয়েশন ছিল, যেখানে আমি বুঝতে পারতাম না যে আচ্ছা প্রমিস ইউজ করেছি কেন, এটা রিয়েল ওয়ার্ল্ড ইউজ কেস কি। তো স্টার্টিং এর ওই ফেজটা হয়, তখন তো ইভেন এরকম প্রোডাক্ট দেখিয়ে কেউ করাতেও না। বাট ইভেনচুয়ালি যখন তুমি প্রোডাক্টে কাজ করতে থাকো, তখন তোমার মনে হবে আচ্ছা এই কনসেপ্টটা তো আমি প্রিভিয়াসলি পড়েছিলাম, এটা তো প্রমিসের কনসেপ্ট, আচ্ছা এইভাবে এসিং হ্যান্ডেল হচ্ছে, আচ্ছা এসিং যদি আমি লিখি তাহলে আমাকে অ্যাওয়েট লিখতে হবে, কারণ আমি আমার ফ্লোটাকে এখানে দাঁড় করাতে চাই। বাট যখন তোমাদেরকে এরকম নর্মাল ওয়েতে কোনো জিনিসকে আমি পড়াচ্ছি, তো তখন তো এত বড় একটা অ্যাপ বিল্ড করে দেখানো সম্ভব না। তো সেই জন্য কিছু জিনিস আমাদেরকে থিওরিটিক্যালি বুঝতে হবে। তো আই হোপ তোমরা থিওরিটিক্যাল প্রমিস ট্রেনিং যে জিনিসটা সেটা বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এটাই এনাফ থিওরিটিক্যালি।
এর থেকে বেশি এক্সপ্যান্ড করার কোনো দরকার নেই। এটা যদি তুমি ইন্টারভিউয়ারকে বলতে পারো, মানে দ্যাটস এনাফ। এর থেকে বেশি ও তোমাকে আর ফ্রেশার লেভেলে কিছু জিজ্ঞেস করবে না, কখনোই না।